হ্যালো স্টুডেন্টস, তাহলে আজকে আমরা দেখব তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের পারস্পরিক সম্পর্ক। আগের দিন আমরা পড়ে এসেছি তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব কোন বিন্দুতে বিভব কীরকম হয়। তো সেটা যদি কেউ না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নাও এই প্লেলিস্টের। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তাহলে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব এটার আমরা সম্পর্কটা বের করব। যারা যারা তড়িৎ বিভবের প্রথম ভিডিওটা দেখেছো তারা তারা একটু হয়তো আইডিয়া লাগাতেও পারো যে এটার মধ্যে সম্পর্কটা কীরকমভাবে আমরা আনতে চাইবো। তো যাই হোক, যদি তোমাদের মাথায় না আসে তাহলে এই ভিডিওতে আমি সেটা একদম ডিটেলসে আলোচনা করছি, বুঝে নাও ব্যাপারটা। তো প্রথম আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক টানার জন্য একটা সুষম তড়িৎ ক্ষেত্র আমরা কল্পনা করে নেব। সুষম তড়িৎ ক্ষেত্র মানে, সুষম তড়িৎ ক্ষেত্র কথার অর্থ হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একই থাকে। অর্থাৎ আমি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যদি যাই তাহলে ক্ষেত্র প্রাবল্যের মান পরিবর্তন হবে না, ক্ষেত্র প্রাবল্যের মানটা একই থাকবে। ক্লিয়ার? এবং সেটাকে লেখা হয়, আঁকা হয় কীরমভাবে দেখো, এইরমভাবে সমান্তরাল রেখার দ্বারা, এরমভাবে সমান্তরাল রেখার দ্বারা ক্ষেত্র প্রাবল্যগুলো আঁকা হয়। তাহলে ধরে নাও এটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র এবং এই ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে ই। প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান ই। ক্লিয়ার? এবার ধরে নাও এখানে আমি একটা বিন্দু ধরছি, এইখানে ধরে নাও এটা একটা বিন্দু এবং এই বিন্দুটাকে আমি বললাম সাপোজ এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু এবং এই বিন্দুর বিভব কত? বিভব ধরে নাও হচ্ছে ভিএ। এই বিন্দুর বিভব হচ্ছে ভিএ। ওকে, আচ্ছা, আরেকটা বিন্দু ধরো, এর পাশেই আমি আরেকটা বিন্দু নিচ্ছি, এইটাকে আমি ধরছি যে বি বিন্দু এবং এই বিন্দুর বিভব হচ্ছে ভিবি। হলো? এবার দেখো ক্ষেত্র প্রাবল্য রেখাগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এর দিক থেকে বি এর দিকে যাচ্ছে। এবার দেখো ক্ষেত্র প্রাবল্য রেখা সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। কি বললাম? ক্ষেত্র প্রাবল্য রেখা সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। ঠিক আছে? তাহলে এখানে কোনটা উচ্চ বিভব কোনটা নিম্ন বিভব? ভি এ এর দিক থেকে ভি বি এর দিকে যাচ্ছে, অর্থাৎ ভি এটা হচ্ছে উচ্চ বিভব, মানে ভি এটা হচ্ছে, মানে ভি এ বড় এবং ভিবিটা ছোট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার ধরে নাও আমি একটা একক ধনাত্মক আধান নিয়েছি। আমি একটা কি নিয়েছি? একক ধনাত্মক আধান, যেটাকে আমি রাখলাম ধরে নাও বি বিন্দুতে। একটা একক ধনাত্মক আধান মানে +1 কুলম্ব আধান, বা এটাও ভাবতে পারো যে +1 ইএসইউ আধান, যাই হোক সেটা। তো আমি এখানে 1 কুলম্বই ধরছি, যে +1 কুলম্ব আধানকে আমি ধরে নাও বি বিন্দুতে রেখেছি এবং বি বিন্দু থেকে আধানটাকে আমি নিয়ে যেতে চাইছি এ বিন্দুতে। বি বিন্দু থেকে নিয়ে যেতে চাইছি এ বিন্দুতে। আচ্ছা, বি বিন্দুতে যখন রাখলাম আধানটাকে তখন এর উপরে প্রযুক্ত বলটা কত হবে? দেখো, যেহেতু একক ধনাত্মক আধান তাই এর উপরে প্রযুক্ত বল ক্ষেত্র প্রাবল্যেরই সমান হবে। ঠিক? কারণ আমরা কি জানি? এর উপরে প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এটা আমরা দেখেছি তো, এই যে ফর্মুলাটা এটা আমরা দেখেছি। এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই মানে প্রযুক্ত বল সমান আধান ইন্টু ক্ষেত্র প্রাবল্য। এবার যেহেতু এখানে আধানের মান হচ্ছে 1 কুলম্ব, তাহলে কিউ এর জায়গায় আমরা কত বসাবো? 1। তাহলে কিউ এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে এফ ইকুয়াল টু কী হয়ে যাবে? এফ ইকুয়াল টু ই হয়ে যাবে, মানে যা বল তাই ক্ষেত্র প্রাবল্য। তাহলে একক ধনাত্মক আধানের উপরে প্রযুক্ত বলই হচ্ছে ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য। তাহলে বি বিন্দুতে যখন আমি 1 কুলম্ব আধান বসিয়েছি তখন তার উপরে প্রযুক্ত বল হচ্ছে ই। এবার ই বলটা কোন দিকে কাজ করছে? যেহেতু ধনাত্মক আধান তাই ক্ষেত্র প্রাবল্য যে রেখাটা, এই যে প্রাবল্যের যে বলরেখাটা যেদিকে আছে
ওই আধানের উপরে প্রযুক্ত বলও সেই দিকেই কাজ করবে। মানে এই বিন্দুতে যদি আমি আধানটা রাখি তাহলে আমার প্রযুক্ত বল কাজ করবে কিন্তু এই দিক বরাবর, ঠিক আছে। এবং প্রযুক্ত বলটা কত? প্রযুক্ত বলটা হচ্ছে ই, এটা মাথায় রেখে চলবে। তাহলে প্রযুক্ত বল ই, এবং আমি ধরে নিচ্ছি যে এ থেকে বি এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি। এ থেকে বি এর মধ্যে ডিস্টেন্স কত? ডি। তাহলে এবার তুমি যদি কৃতকার্য বের করতে চাও যে আমি আধানটাকে বি থেকে এ বিন্দুতে নিয়ে যাব, তার জন্য আমার কৃতকার্যটা কত হবে? কেন কৃতকার্য বের করছি সেটাও মাথায় রাখা দরকার। কৃতকার্য এই কারণে বের করছি, একক ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে যেতে যেটা কৃতকার্য হবে সেটাই হবে বি আর এ এই দুটো বিন্দুর বিভবের পার্থক্য। আমি কথাটা আবার বলছি, খুব ইম্পর্টেন্ট কথা। একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে যেতে যে কৃতকার্যটা হবে সেটাই হবে এ আর বি বিন্দুর বিভবের পার্থক্য। তাহলে কৃতকার্য মানে ডাব্লিউ ইকুয়াল টুই হবে বি আর এ বিন্দুর বিভবের পার্থক্য। বিভবের পার্থক্য কত? এই যে ভি এটা বড়, তাই ভি এটাকে আগে লিখছি, মাইনাস ভিবি যদি আমি করি তাহলে বিভবের পার্থক্য বেরিয়ে গেল। বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি, এ বিন্দুর বিভব হচ্ছে ভিএ, তাহলে ভিএ মাইনাস ভিবি এটাই হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। আর সেটা ইকুয়াল টু কি? সেটা ইকুয়াল টু হচ্ছে বি থেকে এতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যতটা কৃতকার্য করতে হয় সেটা। তাহলে এবার কৃতকার্যটা বের করি আমরা। আচ্ছা, কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি যে এফ ডট এস হয়। এফ ডট এস হয় মানে বল এবং সরণের মধ্যে ডট প্রোডাক্ট হয়। এখানে বল কত? বল হচ্ছে ই। এবং সরণ কত? সরণ যদি আমরা দেখি তাহলে বি থেকে এ বিন্দুতে নিয়ে যাচ্ছি, তাই তো? তাহলে বি থেকে যদি আমি এ বিন্দুতে নিয়ে যাই এবং এই ভেক্টরটাকে আমি যদি বলি যে এটা হচ্ছে আমাদের ডি ভেক্টর, যার মান হচ্ছে স্মল ডি, এবং সেই ভেক্টরটাকে, সরণ ভেক্টরটাকে যদি আমি ডি ভেক্টর দিয়ে লিখি তাহলে আমি এইভাবে লিখব যে ই ডট ডি। এবার ই ডট ডি মানে কি? ই ইন্টু ডি ইন্টু এদের মধ্যে কোণ, তার কস থিটা। তাহলে এদের মধ্যে কোণ কত দেখো, ই এর দিকটা কোন দিকে? ই এর দিক হচ্ছে এই দিকে, ঠিক? এখানে একক ধনাত্মক আধান আছে, ই এর দিক হচ্ছে এই দিকে, এবং সরণের দিক কোন দিকে? সরণের দিক হচ্ছে এই দিকে। তাহলে ই এর দিক আর সরণের দিক এর মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। তাহলে আমি কি বসাবো? কস 180 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে যাবে? কস 180 ডিগ্রির মান -1, তাহলে মাইনাস ই ইন্টু ডি। এটাই হয়ে যাবে কি? কৃতকার্য। ঠিক আছে। আর আমরা আগের থেকে কি দেখলাম? এই ইকুয়েশনটা থেকে কি দেখলাম? যে কৃতকার্যই হচ্ছে বিভবের পার্থক্য। তাহলে চলো, তাহলে কি হবে এটা দেখো। তাহলে কৃতকার্য আমি যদি বসাই তাহলে হচ্ছে ই ইন্টু ডি মাইনাস ই ইন্টু ডি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। ঠিক আছে। অর্থাৎ ই ইকুয়াল টু কী হয়ে যাবে? অর ই ইকুয়াল টু হয়ে যাবে মাইনাসটাকে এইদিকে নিয়ে চলে এলাম, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই ডি। তাহলে এটাই হচ্ছে বিভব এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে পার্থক্য, সম্পর্ক। এখানে বিভবের পার্থক্য ছিল দুটো বিন্দুর মধ্যে ভিএ মাইনাস ভিবি, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব ছিল ডি। তাহলে ক্ষেত্র প্রাবল্য এবং এগুলোর মধ্যে সম্পর্ক কি? যে ক্ষেত্র প্রাবল্য ইকুয়াল টু বিভব পার্থক্য বাই ডি, সামনে একটা মাইনাস চিহ্ন। ক্লিয়ার? এই মাইনাস চিহ্নটা কেন এলো? কারণ ক্ষেত্র প্রাবল্যের দিক এবং সরণের দিক পুরোপুরি বিপরীত ছিল। ক্লিয়ার হয়েছে? এবার এটা তো গেল সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, মানে যে ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মানটা পাল্টাচ্ছে না। তড়িৎ ক্ষেত্রের মান না পাল্টালে কি সুবিধা ভাবো?
একটু ভাবো তাহলেই বুঝতে পারবে যে বি বিন্দুতে আমি যদি কোনো আধান রাখি তাহলে এখানে ক্ষেত্র প্রাবল্য কত ই, তাহলে প্রযুক্ত বল কত তাও ই। আবার বি বিন্দু থেকে আমি যখন এই জিনিসটাকে আধানটাকে এ বিন্দুতে নিয়ে যাচ্ছি তখন যেহেতু এটা সুষম তড়িৎ ক্ষেত্র তাই জন্য এখানেও এর মান কত, ক্ষেত্র প্রাবল্যের মান কত ই, তাই এখানেও প্রযুক্ত বল ই। আবার যখন এ বিন্দুতে নিয়ে চলে আসছি তখনও কিন্তু এখানে প্রযুক্ত বল সেই ই থাকছে, কারণ এটা সুষম তড়িৎ ক্ষেত্র। মোট কথা প্রযুক্ত বলের মানটা পরিবর্তন হচ্ছে না, তাই যেহেতু প্রযুক্ত বলের মান পরিবর্তন হচ্ছে না তাই আমরা খুব সহজেই বল ইন্টু সরণ করে দিতে পারলাম। কিন্তু যে ক্ষেত্রে প্রযুক্ত বলের মানটা পরিবর্তন হয়ে যাবে সেক্ষেত্রে আমি কি করব, মানে ধরে নাও যে আমি এই আধানটাকে নিয়ে যাচ্ছি, যেতে যেতে এই রাস্তার প্রত্যেকটা বিন্দুতে প্রযুক্ত বলের মান চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমি ডাইরেক্ট বল ইন্টু সরণ করতে পারবো না। সেক্ষেত্রে কি করব একটু দেখে নাও এবং বুঝে নাও, এবং সেক্ষেত্রে ফর্মুলাটাই বা কীরকম হবে সেটাও আমাকে দেখতে হবে, তাই না? তো ধরে নাও একটা অসম তড়িৎ ক্ষেত্র, মানে প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান আলাদা। তো আমি কি করছি, একটা আধানকে, এটা ধরে নাও বি বিন্দু এবং এটা ধরে নাও একটা বিন্দু এ বিন্দু, একটা আধানকে বি থেকে এই এতে নিয়ে আসার জন্য আমি চেষ্টা করছি, ঠিক আছে? এবার প্রত্যেকটা বিন্দুতে আমার ই এর মানটা পাল্টে যাচ্ছে, যেহেতু এটা একটা অসম তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার? ওকে, এবার ধরে নাও যে এ ইন বিটুইন কোনো একটা বিন্দুতে আছে আধানটা, ধরে নাও এইখানে একটা আধানটা আছে, এখন এই মুহূর্তে আধানটা এখানে আছে এবং এর উপরে যেটা ক্ষেত্র প্রাবল্যটা লাগছে সেই ক্ষেত্র প্রাবল্যটা আমি ধরে নিচ্ছি যে এই মুহূর্তে ক্ষেত্র প্রাবল্য লাগছে হচ্ছে ই ক্ষেত্র প্রাবল্যটা লাগছে। ক্লিয়ার? এবার আমি কি করব, যেহেতু প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য চেঞ্জ হয়ে যাচ্ছে তাই আমি খুব অল্প ডিস্টেন্স নেব। ধরে নাও এইটা একটা অল্প ডিস্টেন্স, আমি এঁকেছি বড় করে তোমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এই ডিস্টেন্সটা খুব অল্প ডিস্টেন্স এবং সেই ডিস্টেন্সটাকে আমি বলছি ডিএক্স। এবং এই অল্প ডিস্টেন্স নেওয়ার কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এইটুকু ডিস্টেন্সের মধ্যে ই এর মানটা চেঞ্জ হচ্ছে না। এটা এতটাই ছোট ডিস্টেন্স যে এইটুকু ডিস্টেন্সের মধ্যে ই এর মানটা পরিবর্তন হচ্ছে না। তাহলে ই এর মান যদি পরিবর্তন না হয় এইটুকু ডিস্টেন্সের মধ্যে, তাহলে আমি ডাইরেক্ট ই ইন্টু সরণ মানে ই ডট ডিএক্স করে আমি কৃতকার্যটা বের করে নিতে পারি, তাই তো? ই ডট ডিএক্স করে আমি কৃতকার্যটা বের করে নিতে পারি। আচ্ছা, এবার আরেকটা জিনিস, ধরে নাও যে এই বিন্দুতে বিভবটা ছিল ভি, এই বিন্দুতে বিভব ছিল ভি এবং ডিএক্স ডিস্টেন্স পরে এই বিন্দুতে বিভব হচ্ছে ভি প্লাস ডিভি, মানে কিছুটা পরিমাণ বিভব বেড়েছে। এখানে বিভব ছিল ভি এবং এখানে বিভব হচ্ছে ভি প্লাস ডিভি। ক্লিয়ার? ডিএক্স ডিস্টেন্স সরার পরে তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত? তাহলে বিভবের পার্থক্য হচ্ছে, আমি খুব ইজিলি লিখতে পারি যে ভি প্লাস ডিভি মাইনাস ভি, এটাই হচ্ছে বিভবের পার্থক্য এবং সেটাই হবে এই ডিএক্স ডিস্টেন্স সরানোর জন্য কৃতকার্যের পরিমাণ। তাহলে সেই কৃতকার্যটা কত হবে? সেই কৃতকার্যটা হবে আবার সেই একই জিনিস যে ই ডট করব ডিএক্স এর সঙ্গে। এবার ডিএক্স এর দিক হচ্ছে এখান থেকে এই দিকে, আর ই এর দিক যেহেতু বিভবটা এখানে বাড়ছে তাহলে ই এর দিকের অপোজিটে হবে। তাহলে ই ডট ডিএক্স করলে আমি পাবো সেই মাইনাস ই ইন্টু ডিএক্স ইন্টু ওই যে কস 180 থেকেই মাইনাসটা আসে আর কি, মানে ই ইন্টু ডিএক্স ইন্টু কস 180, যেহেতু ডিএক্স এবং ই এর দিকের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রির মতো, মানে একদম আগের ক্ষেত্রটার মতনই, এরকমই ভাবতে পারো তোমরা। এখানে জাস্ট আমি একটা স্মল ডিস্টেন্স নিয়েছি গোটা ডিস্টেন্সটার বদলে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে আলটিমেটলি মাইনাস ই ইন্টু ডিএক্স।
তাহলে এখানে ইটা কী বেরোবে, আচ্ছা এখানে দেখো একটু সলভ করি। তাহলে এখানে ভি প্লাস ডিভি মাইনাস যদি ভি করি তাহলে ভি ভি কেটে যাবে, ডিভিটা থাকবে, তাহলে এখানে হয়ে যাবে ডিভি। তাহলে ই ইকুয়াল টু কী দাঁড়াবে, ই ইকুয়াল টু দাঁড়াবে মাইনাস ডিভি ডিএক্স। ধরুন ই এর সঙ্গে ডিএক্সটা গুণ ছিল, ডিএক্সটাকে আমি বজ্রগ্রহণ করে এদিকে নিয়ে চলে গেলাম, তাহলে ডিভি ডিএক্স হলো, মাইনাসটা এদিকে আনলাম, তাহলে মাইনাস ডিভি ডিএক্স। তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। তাহলে এক্ষেত্রে যে ক্ষেত্রে অসম তড়িৎ ক্ষেত্র, মানে তোমার তড়িৎ ক্ষেত্রের মানটা ক্রমাগত চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমি ক্ষেত্র প্রাবল্য আর বিভবের যে সম্পর্কটা সেটাও দেখিয়ে দিলাম। আর একটা জিনিস বলে রাখি যে এই যে আমি ক্ষেত্র প্রাবল্য আর বিভবের সম্পর্কটা দেখিয়েছি, এটা কেবলমাত্র দেখো এক্সের সাপেক্ষে দেখিয়েছি। মানে আমি ভেবে নিয়েছি যে এইখান থেকে যখন এইখানে আমি আধানটাকে নিয়ে আসছি তখন কেবলমাত্র এক্সের পরিবর্তন হচ্ছে। আমি কিন্তু ধরিনি যে এক্স ওয়াই জেড এই তিনটেরই পরিবর্তন হচ্ছে, আমি কিন্তু সেটা ধরিনি। আমি ধরেছি কেবলমাত্র এক্সের পরিবর্তন হচ্ছে। কিন্তু এটাও তো হতে পারে যে ত্রিমাত্রিক দেশে কোনো আধানকে আনা হচ্ছে। ত্রিমাত্রিক দেশে মানে ধরে নাও তিনটে অক্ষই রয়েছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড তিনটে অক্ষই রয়েছে। এইখানে কোনো একটা বিন্দু আছে, এইখানে বিন্দুটা হচ্ছে বি, এইখানে কোনো একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে এ, এই বি থেকে এতে আনা হচ্ছে। তাহলে আমি যদি এই বি থেকে এতে আনি তাহলে শুধুমাত্র যে এক্স পরিবর্তন হবে তা তো নয়, এক্স ওয়াই জেড এই তিনটেই পরিবর্তন হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি ইটাকে কিভাবে মাইনাস ডিভি ডিএক্স দিয়ে লিখতে পারি? সেক্ষেত্রে আমি এটা প্রযোজ্য নয়। সেক্ষেত্রে আমি কেবলমাত্র এক্সের রেসপেক্টে ডিভি ডিএক্স করলেই যে আমি ইটা পেয়ে যাব তা কিন্তু নয়, কারণ এখানে এক্স ওয়াই জেড তিনটেই পরিবর্তন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে যেটা হয় সেটার আমি কেবলমাত্র ফর্মুলাটা বলছি, কারণ অনলি ফর্মুলাটাই তোমাদের কাজে লাগবে। যদি আমি থিওরিতে যেতে চাই তাহলে থিওরিটা অত্যন্ত জটিল হয়ে যাবে, যেটা তোমাদের সিলেবাসেও নেই এবং এখন হয়তো তোমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাবে। সেই জন্য আমি থিওরিটাতে যাচ্ছি না, আমি কেবলমাত্র ফর্মুলাটাই বলছি যে যদি তিনটেই পরিবর্তন হয় তাহলে আমি কিভাবে ই এবং ভি এর মধ্যে সম্পর্কটা টানতে পারি। এবং দেখো সেক্ষেত্রে সম্পর্কটা হয় এরকম, সেক্ষেত্রে ই ইকুয়াল টু আমরা লিখি ই ইকুয়াল টু মাইনাস গ্রেডিয়েন্ট ভি। এই যে জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে ডেল্টা। তো তোমরা গ্রেডিয়েন্ট আমি বললাম, যাই হোক ডেল ভিও বলতে পারো তোমরা, ডেল্টা ভি। ঠিক আছে, এই যে ডেল্টা, এই ডেল্টা তোমাদের কাছে একদম নতুন। এই ডেল্টাটা লেখা হয় এরমভাবে। আসলে ডেল্টাটা আসলে কি সেটা আমি বলি। এই ডেল্টাটা আসলে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি বলাটা ভুল, একটা ভেক্টর অপারেটর, ঠিক আছে, বা ফাংশান। এবং সেটা জিনিসটা এইরকম, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। ডেল্টা জিনিসটা এরকম, ঠিক আছে। তাহলে ডেল্টা ভি করলে সেটা কীরকম হবে? তাহলে আমি ই যদি বের করি তাহলে সেটা হয় মাইনাস ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ, এর সঙ্গে ইনটু কি আছে ভি, তাহলে ভি গুণ করে দিলাম। ভি যেহেতু স্কেলার রাশি তাহলে এটা পুরোপুরি এর মধ্যে গুণ আকারে চলে আসবে। তাহলে গুণ আকারে যদি চলে আসে তাহলে ই ইকুয়াল টু হয়ে যায়, মাইনাসটা বাইরেই রাখো, ডেল ভি ডেল এক্স, ভিটা গুণ করছি আই ক্যাপ প্লাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ।
ওকে, আচ্ছা, তাহলে এই দেখো আমরা তিনটে কিন্তু উপাংশ এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আই ক্যাপ, একটা জে ক্যাপ, একটা কে ক্যাপ। ঠিক আছে, ইটা তো একটা ভেক্টর রাশি, তড়িৎ ক্ষেত্র তো একটা ভেক্টর রাশি, তাই না? তার এক্স উপাংশ হচ্ছে এটা ডেল ভি ডেল এক্স, তার ওয়াই উপাংশ হচ্ছে এটা ডেল ভি ডেল ওয়াই, তার জেড উপাংশ হচ্ছে এটা। যে ক্ষেত্রে ভিটা এক্স ওয়াই জেড তিনটেরই ফাংশান, সেক্ষেত্রে আমি এইভাবে আমাদের তড়িৎ ক্ষেত্রটা বের করব। একটা এক্সাম্পল দিই, নইলে তোমাদের পক্ষে বোঝা খুবই মুশকিল। এক্সাম্পলটা দেখো, খুব মন দিয়ে দেখো। ধরে নাও আমি একটা অন্য নতুন পেজ নিচ্ছি, নইলে এই পেজে আঁটবে না। আচ্ছা, ধরে নাও যে ভি ইকুয়াল টু দেওয়া আছে, ভি ইকুয়াল টু দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস প্লাস ধরে নাও 5yz স্কোয়ার। ঠিক আছে, ভি এটা দেওয়া আছে ধরে নাও, এবং তোমাকে বলেছে যে আমাদের ভিটা এরমভাবে পরিবর্তন হচ্ছে, তোমরা বের করো ইটা কত, ই কত, তোমরা এটা বের করো। তাহলে আমরা কি ফর্মুলা কাজে লাগাবো? যে ফর্মুলাটা আমরা এক্ষুনি পড়লাম, যে ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। এক এক করে আমি ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল জেড এগুলো বের করব। ডেল ভি ডেল এক্স যারা জানো তারা তো খুব সহজেই বুঝতে পারবে, আসলে ডেল ভি ডেল এক্সটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আমি আগেও হয়তো করিয়েছি এটা তোমাদের। ডেল ভি ডেল এক্স হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, ডিভি ডিএক্স এটা হচ্ছে ফুল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর ফুল ডিফারেন্সিয়েশন এর মধ্যে পার্থক্য কি? যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি এক্সের রেসপেক্টে, তখন এক্সটাই কেবলমাত্র চলরাশি, বাকিগুলো হচ্ছে কনস্ট্যান্ট, মানে ওয়াই আর জেড কনস্ট্যান্ট। যখন ডেল ভি ডেল ওয়াই করবো, মানে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, সেক্ষেত্রে ওয়াইটাই কেবলমাত্র চলরাশি, বাকিগুলো কনস্ট্যান্ট। তাহলে কি হবে? তাহলে দেখো আমি লিখতে পারি যে তাহলে ডেল ভি ডেল এক্স এটা হয়ে যাবে, এক্সটাই চলরাশি, তাহলে এটা হয়ে যাবে 2x, এখানে এক্স চলরাশি, বাকি 3y দুটোই কনস্ট্যান্ট, তাহলে প্লাস 3y। এখানে এক্স আছে নেই, তাহলে গোটাটাই কনস্ট্যান্ট, তাহলে এর ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে। ওকে, এটা হয়ে গেল ডেল ভি ডেল এক্স। এবার ডেল ভি ডেল ওয়াইটা কী হবে? তাহলে ডেল ভি ডেল ওয়াই, তাহলে ডেল ভি ডেল ওয়াইয়ের ক্ষেত্রে কেবলমাত্র ওয়াইটা হচ্ছে চলরাশি আর বাকিগুলো কনস্ট্যান্ট। তাহলে ওয়াই কোন টার্মে আছে? এই টার্মটাই আছে। তাহলে এখানে ওয়াইটা চলরাশি হলে এর ডিফারেন্সিয়েশন হয় 3x, এখানে হলে এর ডিফারেন্সিয়েশন হয় প্লাস 5z স্কোয়ার। হয়ে গেল ডেল ভি ডেল ওয়াই। এবার ডেল ভি ডেল জেড, ডেল ভি ডেল জেড এটা কি হয়ে যাবে? তাহলে জেড কেবলমাত্র চলরাশি, একটাই টার্মে আছে, বাকিগুলো এইগুলো জেড নেই, তাহলে এইগুলো গোটাটাই কনস্ট্যান্ট হয়ে যাবে, এর ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে। এই টার্মটা ডিফারেন্সিয়েশন হবে 2z হয়ে যাবে, 2z, তাহলে 2 × 5 হচ্ছে 10, তাহলে 10yz, 10yz হয়ে গেল। তাহলে ই আমার দাঁড়াবে, তাহলে ই হয়ে যাবে ই ইকুয়াল টু মাইনাসটা টোটালি বাইরে কমন থাকলো, 2x প্লাস 3y, 2x প্লাস 3y আই ক্যাপ প্লাস 3x প্লাস 5z স্কোয়ার জে ক্যাপ প্লাস 10yz কে ক্যাপ। তাহলে এটা হয়ে গেল আমাদের ই এর মান। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু এইভাবে করতে হবে। এবার দেখো এই ধরনের অঙ্কে আরেকটা জিনিস যেটা দিতে পারে, যে সেটাও তোমাদেরকে বলে রাখি, এবং সেটা এইচএসে আসেই, এই ধরনের একটা অঙ্ক আসেই এইচএসে। ঠিক আছে, সেটা বলে রাখি যে অনেক সময় এরকম বলে দিতে পারে যে ভি হচ্ছে এত, ই বের করো, এবং একটা বিন্দু বলে দিল যে
1,2,1 এরকম একটা বিন্দুতে ই এর মানটা বের করো। 1,2,1 1,2,1 মানে এটা স্থানাঙ্ক বলে দিয়েছে। 1 মানে এক্স এর মান, 2 মানে ওয়াই এর মান এবং 1 মানে আবার জেড এর মান। তাহলে এই বিন্দুতে যদি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এই 1, 2, 1 এই মানগুলোকে আমাকে এক্স ওয়াই জেড এই এক্সপ্রেশনটাই, এই ইকুয়েশনটাই আমাকে বসিয়ে দিতে হবে। যেরকম এইখানে বসালে আমি কি পাবো দেখো, যে ই ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এক্স এর মান হচ্ছে 1, তাহলে 2 1 2, তাহলে এটা 2 হলো, প্লাস 3y, ওয়াই এর মান 2 আছে, তাহলে 3 2 6, প্লাস 6 আই ক্যাপ, মাইনাসটাকে ঢুকিয়ে দিচ্ছি ভেতরে, তাহলে মাইনাস এটাতেও চলে এলো, 3x মানে এটা 3 হয়ে যাবে, 5z স্কোয়ার, জেড স্কোয়ার জেড এর মান 1, তাহলে এটা 5 জে ক্যাপ, প্লাস 10yz, ওয়াই এর মান কত 2, জেড এর মান কত 1, তাহলে 10 2 20, 20 কে ক্যাপ, এখানে একটা মাইনাস, যেহেতু মাইনাসটা ভেতরে ঢুকিয়েছিলাম, ঠিক আছে। তাহলে এইটা তখন হয়ে যাবে 2 + 6 কত 8, তাহলে -8 আই ক্যাপ, মাইনাস 3 আর 5 8, 8 জে ক্যাপ, -20 কে ক্যাপ। এটা হয়ে গেল ই এর মানটা, ই ভেক্টরটা আসে আসলে আর কি। এবার যদি ই এর মান বের করতে বলে যে ই এর মান কত, তাহলে ই এর মানটা তুমি এইভাবে বের করতে পারবে, যে কোনো ভেক্টরের মান যেভাবে বের করে, √8 তার স্কোয়ার প্লাস -8 তার স্কোয়ার প্লাস -20 তার স্কোয়ার। এবার যেটা ক্যালকুলেশন করে বেরোবে সেটাই হয়ে যাবে ই এর মান। বোঝা গেল? আচ্ছা, এই সম্পর্কিত আমি আরেকটা অঙ্ক দেখাই, যেরকম এরকমও তো দিতে পারে যে ধরে নাও একটা সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে, বলে দিল যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র কাজ করছে এবং তড়িৎ ক্ষেত্রের মানটা বলে দিল যে 5 একক, 5 ইউনিট, কার মান ই এর মানটা, এবং সেটাকে আমি কতটা সরাচ্ছি সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ধরে নাও আমি 2 মিটার একটা ধরে নাও কি বলবো, ধরে নাও যে +1 কুলম্ব আধানকে আমি এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে 2 মিটার সরাচ্ছি, এটা এ বিন্দু এটা বি বিন্দু, এ থেকে বিতে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য জানতে চাইতে পারে, যে তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে ভিবি মাইনাস ভিএ বা যাই হোক, ভিবি ডিফারেন্স ভিএ এরকমও বলতে পারি, মানে জাস্ট পার্থক্যটা বের করতে হবে আমাকে। তাহলে এই বিভবের পার্থক্য কত হবে, যেটা কৃতকার্য হবে সেটাই। কৃতকার্য কত হবে, কৃতকার্য হবে বল, যেটা হচ্ছে 5, যেহেতু 1 কুলম্ব আধান আছে, ইন্টু দূরত্ব হচ্ছে 2, তাহলে 5 ইন্টু 2 অর্থাৎ 10। ওকে, তাহলে বিভবের পার্থক্যর মান হবে 10 একক। আচ্ছা, এবার যদি এখানে 1 কুলম্ব না দিয়ে যদি এরকম দিত যে সাপোজ 3 কুলম্ব আধান আছে, ধরুন 3 কুলম্ব আধান, তাহলে 3 কুলম্ব আধানের উপর প্রযুক্ত বল কত হতো, আমরা সেই আগে যে ফর্মুলাটা দেখলাম, এফ ইকুয়াল টু কী হয়, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, তাহলে কিউ হয়ে গেল 3 কুলম্ব এখানে, তাহলে কিউ এর মানটা 3 কুলম্ব হলে এখানে 3 বসিয়ে দিলাম, আর ই এর মানটা কত 5, তাহলে 3 ইন্টু 5, তাহলে বল হয়ে যেত তখন 15। তখন তাহলে কৃতকার্য কত হয়ে যেত, তাহলে তখন কৃতকার্য হয়ে যেত বল ইন্টু সরণ, বল হচ্ছে 15, সরণ হচ্ছে 2 মিটার, 15 ইন্টু 2 মানে 30 ইউনিট। আচ্ছা, এবার চলো আমরা একটু স্থিতিশক্তির কথা বলে নিই। স্থিতিশক্তির ব্যাপারটা আমি বিভবের যেটা প্রথম ভিডিও করেছিলাম সেখানে কিছুটা আলোচনা করেছিলাম, তবু সেখানে যদি তোমরা মিস করে গিয়ে থাকো তাহলে এখানে বুঝে নাও। ধরে নাও যে আমি একটা আধান সংস্থা তৈরি করতে চাই, ঠিক আছে, আমি এইভাবে বলছি যে আমি একটা আধান সংস্থা তৈরি করতে চাই। কীরকম আধান সংস্থাটা কীরকম, ধরে নাও এরকম হতে পারে যে আমি এখানে একটা +3 কুলম্ব আধান রাখতে চাই, আমি এখানে একটা +2 কুলম্ব আধান রাখতে চাই, আমি এখানে একটা -1 কুলম্ব আধান রাখতে চাই, দিয়ে একটা সংস্থা আমি এরকম ত্রিভুজের মতো তৈরি করতে চাই। তাহলে এরকম যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই আধানগুলোকে আনতে হবে এখানে, এদের উপরে কৃতকার্য করে, এবং
এটা তৈরি করতে আমার যতটা কৃতকার্য হবে সেটাই হবে এই আধান সংস্থার স্থিতিশক্তি। মানে এই আধান সংস্থাটা তৈরি করতে আমি যতটা কৃতকার্য করব সেটাই হবে এই সংস্থার স্থিতিশক্তি। স্থিতিশক্তির যেটা মেন ফর্মুলা সেটাও আমি একবার বলে দিই, যে ধরে নাও একক ধনাত্মক আধান মানে +1 কুলম্ব আধান, এটাকে আমি যদি অসীম দূরত্ব থেকে নিয়ে আসি কোনো বিন্দুতে, ঠিক আছে, ধরে নাও এখানে একটা আধান কিউ ছিল এবং অসীম দূরত্ব থেকে আমি একক ধনাত্মক আধানটাকে এইখানে এনে বসিয়েছি। তাহলে এখানে নিয়ে আসতে আমাকে একটা কৃতকার্য করতে হয়েছে। এই কিউ আধানের যেহেতু তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে আছে তাই একটা কৃতকার্য করতে হয়েছে, এবং সেখানে কৃতকার্যটা আমরা ক্যালকুলেট করেছি এর প্রথম ভিডিওতে, বিভবের প্রথম ভিডিওতে, যে ভি ইকুয়াল টু হয়ে যায় তখন 1/4πε কিউ বাই, এটা ধরে নাও যদি আমি আর দূরত্বে আনি তাহলে কিউ বাই আর, ঠিক আছে, এটাই হয় কৃতকার্যটা। ওকে, এবার আমি বলছি যে 1 কুলম্ব আধান না নিয়ে এসে আমি ধরে নাও কিউ নট আধানকে আনছি। এই কিউ নট আধানকে আনলে যেটা আমার কৃতকার্য করতে হয়, দেখো একক ধনাত্মক আধানকে আনলে এতটা কৃতকার্য করতে হয়, তাহলে কিউ নট আধানকে আনলে কতটা কৃতকার্য করতে হবে? কিউ নট ইন্টু এই কৃতকার্যটা, কারণ 1 কুলম্বকে আনছি এতটা কৃতকার্য করতে হচ্ছে, তাহলে কিউ নট আধানকে আনবো, কিউ নট ইন্টু এত কৃতকার্য করতে হবে। তাহলে সেই যে কৃতকার্যটা, কিউ নট আধানকে আনতে যে কৃতকার্যটা, সেটাই হচ্ছে কিউ নট আধানের স্থিতিশক্তি, ঠিক আছে। মানে কিউ নট আধানের উপরে কৃতকার্য করে তবে আমি এই বিন্দুতে আনছি, তো তাহলে যতটা কৃতকার্য করছি কিউ নট আধানের উপরে সেটাই ওর মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা হয়ে যাচ্ছে। আর স্থিতিশক্তিকে আমরা লিখি ইউ দিয়ে, তাহলে ইউ ইকুয়াল টু হয়ে যাবে, এটা হচ্ছে 1 কুলম্ব আধানকে আনার জন্য কৃতকার্য, তাহলে 1/4πε কিউ বাই আর, আমি কত আধানকে এনেছি? কিউ নট, তাহলে এই কৃতকার্য ইন্টু কিউ নট, তাহলে কিউ নট বাই আর, এটা হয়ে যেত স্থিতিশক্তির ফর্মুলাটা। ওকে, এবার এটা তো একটা আধানকে আনলাম তার জন্য স্থিতিশক্তি। এবার আমি এখানে কটা আধান আছে? এখানে 3টে আধান আছে, তাহলে 3টে আধানের জন্য কতটা কৃতকার্য করতে হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তবেই আমি জানতে পারবো যে এই সংস্থাটার স্থিতিশক্তি কত, কারণ যতটা কৃতকার্য ততটাই স্থিতিশক্তি জমা থাকবে। তো চলো সেটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরে নাও যে এইখানে আমি একটা স্পেস কল্পনা করছি, ধরে নাও এটাই হচ্ছে আমাদের ইউনিভার্স মানে এর মধ্যে সমস্ত আমাদের ইউনিভার্সটা ধরে নাও আছে এই বক্সের মধ্যে। এই বক্সের মধ্যে কোনো রকম আধান নেই, তাহলে এখানে যেহেতু আধান নেই, কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যও নেই, এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি না থাকে তাহলে আমি কোনো আধানকে অসীম দূরত্ব থেকে, মানে ধরে নাও ইউনিভার্সের বাইরে অসীম দূরত্ব থেকে কোনো একটা আধানকে আমি যদি এই বিন্দুতে আনতে চাই, তাহলে তার জন্য কি আমাকে কোনো কৃতকার্য করতে হবে? যেহেতু কোনো ক্ষেত্র প্রাবল্যই নেই, কেউ বাধা দেওয়ার নেই, তাই কেউ বাধা দেওয়ার যখন নেই তখন একে আনতে কোনো কৃতকার্য করতে হবে না, ঠিক আছে। তাহলে প্রথম আধানকে আমি যখন এখানে বসালাম, অর্থাৎ দেখো উপরের ছবির +3 কুলম্বটাকে যখন আমি এখানে বসালাম তখন আমাকে কোনো কৃতকার্য করতে হচ্ছে না, কারণ এর আশেপাশে কোনো আধান নেই, তার ফলে কোনো তড়িৎ ক্ষেত্রও তৈরি হয়নি যে আমাকে ওই তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে কাজ করে একে এখানে আনতে হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, এবার যখন আমি ধরে নাও এই ত্রিভুজের +2 কুলম্ব আধানটাকে আনতে চাইছি, যে +2 কুলম্ব আধানকে আমি এনে এখানে বসাবো, ওকে, তাহলে +2 কুলম্ব আধানকে যখন আমি আনবো অসীম দূরত্ব থেকে, তখন এর উপরে একটা কাজ হবে, কে করবে সেটা +3 কুলম্বটা করবে, কারণ একে যখনই আমি এনে এখানে রেখেছি তখন এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে বসে গেছে, যে তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে কাজ করে আমাকে এই +2 কুলম্ব আধানটাকে এইখানে এনে রাখতে হবে। এবং ধরে নাও এটা কত দূরত্বে এনে রেখেছি? ধরে নাও এ দূরত্বে রয়েছে, 3 কুলম্ব থেকে এ দূরত্বে রয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে এই 2 কুলম্বটাকে এখানে আনতে, এই এ দূরত্বে নিয়ে আসতে কতটা কৃতকার্য করতে হবে? দেখো এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো। তাহলে কৃতকার্য 2 কুলম্ব আধানকে আনতে হবে হচ্ছে 1/4πε
এটা হচ্ছে 3 কুলম ছিল, তাহলে 3, এটা হচ্ছে 2 কুলম, তাহলে ইন্টু 2, কত দূরত্ব এনেছি এ, তাহলে বাই এ। ওকে, এবার আমি কি করছি, এই যে ত্রিভুজের -1 কুলমটা ছিল, এই -1 কুলমকে আমি এবার এখানে আনতে চাইছি, -1 কুলমকে। তাহলে অসীম দূরত্ব থেকে এই -1 কুলমকে এখানে এনেছি, এবং এই বিন্দুটা যখন আমি আনবো, এই আধানটা যখন আমি আনবো, তখন এর উপরে কে বল প্রয়োগ করবে, খুব ভালো করে ভাবো। -1 কুলমকে যখন আমি আনছি, তখন এই +3 কুলমটা এর উপরে বল প্রয়োগ করবে, এবং দ্বিতীয় এই +2 কুলমটাও এখন এর উপরে বল প্রয়োগ করবে। কারণ কি, কারণ এরা দুজনেই তড়িৎ ক্ষেত্র তৈরি করে বসে আছে এবার। তাই -1 কুলমকে যখন আনবো, তখন 3 কুলম্ব এর উপরে বল প্রয়োগ করবে, তখন 2 কুলম্ব এর উপরে বল প্রয়োগ করবে। তাহলে আমাকে কৃতকার্যটা কার কার বিরুদ্ধে করতে হবে, 3 কুলম্বের বিরুদ্ধে, 2 কুলম্বের বিরুদ্ধে। ঠিক আছে, তাহলে এই দুটো কৃতকার্য কত হয়, সেই কৃতকার্য দুটো এই কৃতকার্যটার সঙ্গে যোগ হয়ে যাবে, যোগ হলে আমি মোট কৃতকার্যটা পাবো, এবং সেই মোট কৃতকার্যটাই হয়ে যাবে এই সংস্থাটার স্থিতিশক্তি। ওকে, তাহলে স্থিতিশক্তি ইকুয়াল টু হয়ে যাবে 1/4 পাই এপসা 3 × 2/a হয়ে গেল। আচ্ছা, এবার ধরে নাও 3 কুলম থেকে এই 1 কুলম আধানটা কত দূরত্বে আছে, ধরে নাও এটাও এ দূরত্বে আছে, এবং এই +2 কুলম থেকে এটাও ধরে নাও এ দূরত্বে আছে, অর্থাৎ আমি এটাকে একটা সমবাহু ত্রিভুজ ভেবে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 3 কুলমটা এর উপরে, মানে 3 কুলম্বের জন্য এর উপরে আমাকে কত কাজ করতে হবে, সেই কাজটা আমি বলি, প্লাস 1/4 পাই এপসা, এটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এই দুটো আধানের গুণফল মানে 3 × -1 ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে দূরত্ব, প্লাস আরও কত কৃতকার্য করেছে, কিছু কৃতকার্য করতে হয়েছে, সেটা হচ্ছে +2 কুলম্বের জন্য, তাহলে সেই কৃতকার্যটা হবে 2 × -1 বাই এ। তাহলে মোট কৃতকার্য কত, 1/4 পাই এপসা 3 × 2/a, তাহলে 1/a কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 6, প্লাস তো হবে না, এটা মাইনাস হয়ে যাবে, 3 × -1 তাহলে -3, তাহলে -3, 2 × -1 মানে -2, তাহলে এটা হয়ে যাবে -3 - 2 হচ্ছে -5, 6 - 5 হচ্ছে 1, তাহলে স্থিতিশক্তি হয়ে গেল 1/4 পাই এপসা টু 1/a। তাহলে এটাই হয়ে গেল স্থিতিশক্তি। বোঝা গেল যে কোনো কিছু স্থিতিশক্তি কীভাবে ক্যালকুলেট করতে হবে। আমি টোটালটাই বললাম, আমি ফর্মুলাটাও বললাম যে ফর্মুলা হচ্ছে এটা, এবং সেই ফর্মুলা দিয়ে আমি একটা অ্যাপ্লিকেশনও করে দেখালাম যে এইভাবে আমাকে স্থিতিশক্তিটা বের করতে হবে। এবার অনেক জায়গায় এরকম দিতে পারে, এরকম অঙ্ক দেয়, ঠিক আছে, যে আমি ধরে নাও এরকম আমার একটা সংস্থা আছে, এবার এই সংস্থাটা থেকে আমি 3 কুলম আধানটাকে সরিয়ে নেব, সাপোজ 3 কুলম আধানটাকে সরিয়ে নেব, তাহলে 3 কুলম আধান যদি সরিয়ে নিই তাহলে কত কৃতকার্য করতে হবে, ঠিক আছে, সেটা আমি কি করে বার করব, ভালো করে শুনে নাও। যে প্রথমে আমি বের করব যে এই 3টেই আধান ছিল, তাহলে এই 3টেই আধানের জন্য যেটা স্থিতিশক্তি হবে সেটা ক্যালকুলেট করব, যেটা আমি ক্যালকুলেট করেছি। এবার এখান থেকে যদি আমি 3 কুলম আধানটাকে সরিয়ে নিই তাহলে এবার স্থিতিশক্তি কত হবে, তাহলে 3 কুলম আধান যদি সরিয়ে নিই তাহলে স্থিতিশক্তি হবে, তাহলে তখন এটা ধরে নাও আমি বলে দিলাম যে এটা প্রাথমিক স্থিতিশক্তি, ইউ ইনিশিয়াল, তাহলে ইউ ফাইনাল কি হবে, ফাইনালে কে আছে, কেবলমাত্র +2 কুলম্ব আছে আর কেবলমাত্র -1 কুলম্ব আছে, এবং এদের মধ্যে দূরত্ব কত এ, তাহলে এক্ষেত্রে স্থিতিশক্তি কত, তাহলে স্থিতিশক্তি হচ্ছে 1/4 পাই এপসা -1 × 2 মানে -2, মাইনাসটাকে আমি আগে লিখছি, তাহলে 2/a, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফাইনাল স্থিতিশক্তি, এটা হচ্ছে ইনিশিয়াল স্থিতিশক্তি। এবার আমাকে বলছে যে 3 কুলম আধানকে সরিয়ে নিতে কৃতকার্য কত হবে। দেখো, যেটা এই সংস্থাটা তৈরি করতে যেটা কৃতকার্য হয়েছিল সেটাই ছিল এটার স্থিতিশক্তি, আর এই সংস্থাটা তৈরি করতে যেটা কৃতকার্য সেটা হচ্ছে এইটার স্থিতিশক্তি, ঠিক আছে। তাহলে এবার আমাকে যদি বের করতে হয় যে কৃতকার্য কত করতে হবে এই 3 কুলম আধানকে সরাতে, তাহলে আমি এই স্থিতিশক্তি দুটোকে বাদ দিয়ে দেব, তাহলেই আমি পেয়ে যাব যে কতটা কৃতকার্য করতে হবে।
তাহলে এই স্থিতিশক্তিটা বাদ দিয়ে দিলে কি হবে দেখো, ইউএফ মাইনাস ইউআই করে দেবো। এটাই হচ্ছে প্রয়োজনীয় কৃতকার্য 3 কুলম্ব আধানকে সরাতে। এটাই হচ্ছে প্রয়োজনীয় কৃতকার্য। ঠিক আছে, তাহলে এই প্রয়োজনীয় কৃতকার্যটা কত, তাহলে ইউএফ মাইনাস ইউআই, তাহলে এটা মাইনাস এটা মাইনাস যদি আমি এটা করি তাহলে -1/4 এপসা কমন চলে যাবে। ঠিক আছে, 1 এটাও কমন চলে যাবে। থাকবে কি, থাকবে কেবলমাত্র এইখানে থাকবে 2, এখানে থাকবে 2 আর এখানে থাকবে +1, তাহলে 3। তাহলে এটা হয়ে যাবে -1/4 এপসা 3/a। তাহলে এখানে দেখো আমার স্থিতিশক্তির পরিবর্তনটা নেগেটিভে বেরিয়েছে, মানে আমাকে কৃতকার্য তো করতেই হবে না, বরং আমি সংস্থাটা থেকে কৃতকার্য পেয়ে যাব। ঠিক আছে, নেগেটিভ কৃতকার্য মানে হচ্ছে আমাকে সংস্থাটার উপরে কৃতকার্য করতে হচ্ছে না এই 3 কুলম্ব আধানটাকে সরানোর জন্য। ক্লিয়ার, সংস্থাটা থেকেই আমি কৃতকার্য পেয়ে যাচ্ছি, মানে 3 কুলম্ব আধানটা একাই সরে যাবে। আমি যদি ছেড়ে দিই তাহলে একাই সরে যাবে, কারণ এই 2 কুলম্বটা একে বিকর্ষণ করছে। 1 কুলম্ব আকর্ষণ করুক, কিন্তু এই আকর্ষণ বলটা ছোট, যেহেতু এটা 1 কুলম্ব, আর 2 কুলম্ব আধানটা একে বিকর্ষণ প্রয়োগ করছে, তাহলে এই বিকর্ষণটা বড়, যেহেতু এটা 2 আর এটা 1। বোঝা গেল, এখানে আকর্ষণ আর বিকর্ষণ দুটোই হচ্ছে, কিন্তু আকর্ষণটা ছোট, বিকর্ষণটা বড়, তাই এ একাই সরে যাবে। সেটা আমি এই মাইনাস চিহ্ন থেকে কিন্তু বুঝতে পারছি যে আমাকে এখানে কৃতকার্য করতে হবে না, বরং আমি সংস্থাটা থেকেই কৃতকার্য পাবো এই 3 কুলম্ব আধানটা সরানোর জন্য। ওকে, আচ্ছা, তো এইভাবে করতে হবে। বা অনেক ক্ষেত্রে এরকমও দেয় যে এরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে আছে, ওকে, আমি আরেকটা ছোট ত্রিভুজে আমি আধানগুলোকে নিয়ে যাব, মানে এই 3 কুলম্বটা আমি এখানে রাখবো না, 3 কুলম্বটাকে আমি নিয়ে যাব এখানে, 2 কুলম্বটাকে নিয়ে যাব আমি এখানে, -1 কুলম্বটাকে নিয়ে যাব আমি এখানে। তাহলে আমাকে এইটা করতে কত কৃতকার্য করতে হবে, এটাতেও সিম্পল রুল, একদম সিম্পল রুল। সেটা হচ্ছে প্রথমে এইটার স্থিতিশক্তি বের করব, তারপরে এইটার স্থিতিশক্তি বের করব, স্থিতিশক্তির পার্থক্য করে দেবো, সেটাই হবে প্রয়োজনীয় কৃতকার্য। ক্লিয়ার, তাহলে আজকে স্থিতিশক্তি অবধি আমি পড়ালাম। ওকে, ভালো করে পড়ে নাও টপিকটা, অনেক বোঝার ব্যাপার আছে। তোমরা যে যা বই ফলো করো, প্রত্যেকটা বইয়ের যে এক্সাম্পলগুলো দেওয়া থাকে সেই এক্সাম্পলগুলো দেখো। যদি কোনো জায়গায় কোনো এক্সাম্পলের ডাউট থাকে বা কোনো প্রবলেম তোমাদের করতে অসুবিধা হচ্ছে, তোমরা নিচে সেই প্রবলেমটা লিখে পাঠিয়ে দাও বা আমাকে মেল করো, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমার ইমেল আইডিটা। ওকে, তো আমি সেটাকে সলভ করার চেষ্টা করব। ওকে, বাই।